আমি তোমাদের অঙ্ক বন্ধু আবার এসেছি। এই যে ভগ্নাংশের আমরা কিছু অঙ্ক আগে শিখেছিলাম সেটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম ভগ্নাংশ কাকে বলে, একটা ভগ্নাংশকে কি করে সাজিয়ে লেখা যায়, ছবিতে ভগ্নাংশকে কি করে দেখানো যায়, এই সমস্ত প্রাথমিক জিনিসগুলো। এবারে চলো আমরা সেগুলোকে একটু ঝালিয়ে নিই আর সামনের দিকে এগিয়ে যাই। আমরা তোমাদের বইয়ের যে ছোট ছোট প্রশ্নমালা আছে সেই প্রশ্নমালাগুলোকে উত্তর করার চেষ্টা করছি, আর সেই উত্তর দিয়ে আমরা কতটা বুঝেছি সেটা বোঝারও চেষ্টা করছি। এইখানে দেখো, আমাদের যে প্রথম ছবিটা, এই ছবিটা যদি তুমি দেখো, দেখবে এই ছবিটাতে আমাদের কি আছে না, এই ছবিটাতে আমাদের এইখানে দেখো দুটো ত্রিভুজ আছে, দুটো ত্রিভুজ আছে আর দুটো গোটা ত্রিভুজ, আর আরেকটা ত্রিভুজের একটা অংশ রং করা আছে। তাহলে আমরা যদি ভগ্নাংশ ভাষা হিসেবে বলি, তাহলে আমাদের কি আছে? দুটো পূর্ণ আর একটা কিছুটা ভগ্নাংশ, এটা রং করা আছে। আর পূর্ণ যে জিনিসগুলো, এই যে তিনটে ত্রিভুজ আছে দেখো একদম এক, তার মানে একই ধরনের জিনিস নিয়ে আমরা বিচার করছি। ভগ্নাংশের অঙ্ক যখন করি তখন কিন্তু এই একই ধরনের জিনিস নিয়ে আমরা বিচার করছি, এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে এখানে একই মাপের ত্রিভুজ আমার কি আছে দেখো, এই একটা আর এই একটা, এই দুটো গোটা, আর এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটাকে আমরা সমান কটা ভাগে ভাগ করেছি বলতো? এই ত্রিভুজটাকে আমরা সমান 1 2 3 4 5 6 এই 6টা ভাগে ভাগ করেছি, আর রং করেছি সেই 6টা ভাগের একটা ভাগ। তাহলে আমার রঙিন কতটা আছে? দুটো গোটা আর 6টা ভাগের এক ভাগ, অর্থাৎ লব হলো 1 আর হর হলো 6, নিউমারেটর 1 ডিনোমিনেটর 6। তাহলে এই পুরো জিনিসটা দাঁড়ালো দুটো পূর্ণ আর 1-এর 6, আমরা চলতি কথায় বলতে পারি। তাহলে এটাকে আমরা যদি, এটা হলো কি, এটা হলো একটা মিশ্র ভগ্নাংশ, তার মানে একটা পূর্ণ সংখ্যা আর একটা প্রকৃত ভগ্নাংশ মিলেমিশে রয়েছে। এবারে এটাকে আমি অপ্রকৃত ভগ্নাংশ হিসেবে, অর্থাৎ পুরোটাকে একটা বড় লব আর একটা হর এইভাবে যদি চিন্তা করি, তাহলে আমরা কিভাবে জিনিসটা করব দেখো, আমরা 6কে 2 দিয়ে গুণ করব, যেটা আমরা আগের দিন দেখেছিলাম, আমরা ওটাই খালি ঝালাচ্ছি, ওই জন্য আমি আর নতুন করে এটা নিয়ে বেশি ব্যাখ্যা করছি না। 6কে আমি 2 দিয়ে গুণ করলাম, তার সাথে আমি 1 যোগ করব আর হরে 6। তাহলে 6কে আমি যদি 2 দিয়ে গুণ করি, 6 দুগুণে কত হয়? 6 দুগুণে হয় 12। তাহলে 12 আর 1 যোগ করলে হলো 13। তাহলে লবে হলো 13 আর হরে হলো 6। আমি তোমাদের আগে শিখিয়েছিলাম যে এই যে 13/6, এই যে অপ্রকৃত ভগ্নাংশটা, এটা যে এটাই তোমরা বুঝবে কি করে বা প্রমাণ করবে কি করে? এটাকে আমরা এইভাবে প্রমাণ করব যে এই যে 13/6 এটাকে আমরা ভাগ করি। এটাকে যদি আমরা ভাগ করি, আমরা জানি 6 দুগুণে 12 আর 1 ভাগশেষ রইল। তাহলে আমার দুটো পূর্ণ
আর 1 ভাগশেষ 6 ভাজ্যর মধ্যে আমার বা 6 দিয়ে ভাগ করা যেটা হচ্ছে, সেই 6 সংখ্যাটার মধ্যে আমি 1টাকে ফিরে পেলাম। যদি আমি পুরোই 6কে ফিরে পেতাম, অর্থাৎ আরো 5 আমি যোগ করতে পারতাম, তাহলে এটা 13-র জায়গায় 5 যোগ করলে 18 হয়ে যেত, তখন 3 6 18 পূর্ণ হয়ে যেত। কিন্তু এটা দুটো পূর্ণর পরে কিছুটা অংশ হয়ে রইল, সেটা হচ্ছে 6 এর মধ্যে 1, অর্থাৎ 2 পূর্ণ 1 এর 6। এবারে আমরা এই একই রকম জিনিস আরো একটা দেখি। ধরো এই অঙ্কটা দেখো, 12 ভাগ 5। তো এই যে ভাগের অঙ্ক আমরা যেভাবে করেছি দেখো, এখানে সেটাই করে দেওয়া আছে। 12কে 5 দিয়ে আমি ভাগ করলাম, করে আমি 5 দুগুণে 10, তাহলে আমার 2 ভাগশেষ হলো। তাহলে দুটো পূর্ণ, এই দুটো পূর্ণ, আর 5-এর মধ্যে 2, অর্থাৎ 2 পূর্ণ 2 এর 5। ছবিটা আমি কিরকম করে আঁকলাম, এইটা দুটো পূর্ণ, আর এইখানে 5টা সমান ভাগের মধ্যে যে কোনো দুটো ভাগ। তো একই রকম ভাবে 20 ভাগ 6টা আমরা করার চেষ্টা করি, এই পাতার শেষ অঙ্ক যেটা। তাহলে 20কে আমরা যদি 6 দিয়ে ভাগ করি, তাহলে 3 6 18 আমরা জানি। তাহলে আমাদের 3টে পূর্ণ, আর তার সাথে 6টাকে ভাগ, যদি 6টা পুরো হয় তার মধ্যে 2, অর্থাৎ 6 ভাগের 2 ভাগ। আর 6 ভাগের 2 ভাগ যা, আর 3 ভাগের 1 ভাগও তা, তাই তো? এটাকে আমরা এইভাবেই বুঝতে পারি যে আমরা যদি একটা জিনিসকে সমান 6টা ভাগে ভাগ করি, 1 2 3 4 5 6, তার যে দুটো ভাগ, যে কোনো দুটো আমি নিলাম, ধরো আমি এই দুটোই নিলাম, যে দুটোকে আমি লাল করে দিলাম। তাহলে এর যে দুটো ভাগ, এই দুটো ভাগ এক অর্থে আমরা বলতে পারি এই পুরোটাকে যদি আমরা 3 ভাগে ভাগ করতাম, এটাকে আমরা একটু ভরাট করে দিই তাহলে ব্যাপারটা বোঝা যাবে। ধরো আমরা এটাকে ভরাট করছি, একটা এই লাল রং দিয়ে ভরাট করি। এইটাকে যদি আমরা ভরাট করে দিতাম, দেখো এইরকম 3টে জিনিস মিলে যা হয় তার 1 ভাগ, অর্থাৎ 6 ভাগের 2 ভাগও যা, আর 3 ভাগের 1 ভাগও। এটা খুবই সহজ জিনিস বোঝার, এরকম করে ছবি করে আমরা এটাকে বুঝতে পারি। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই জিনিসটাকে ছবি আঁকবো। কিভাবে ছবি আঁকবো, যে এটা আমার 3টে পূর্ণ আর একটা ভগ্ন, তাহলে আমি একে 4টে ভাগে ভাগ করি। আগে আমি সংখ্যা এগুলো লিখে ফেলি, চলো। এর আগে আমি কত লিখেছি, না আমি 3টে পূর্ণ আর 2 এর 6 বা 1 এর 3, যা হোক আমি লিখলাম। তার মানে আমার টোটাল 4টে ভাগে আমি আগে সমান ভাগে ভাগ করি, তার মধ্যে 3টে পূর্ণ হবে আর একটা ভগ্ন হবে। আমি মোটামুটি 4টে ভাগে ভাগ করলাম। তাহলে এই যে প্রথম 3টে, এটা 3টে পূর্ণ হয়ে গেল, আর বাকি একটার 3টে সমান ভাগ করে তার 1 ভাগ, বা 6টা সমান ভাগ করে তার 2 ভাগ, ব্যাপারটা একই। তাহলে আমি করলাম কি, আমি যে পরেরটা আছে, পরেরটাকে ধরো আমি 3টে সমান ভাগে ভাগ করব। ধরো ধরে নাও সমান, আমি আবার সমান করে আঁকতে চাইলে কিছুতেই সমান হয় না। আমার হাতটা সেই যে ছোটবেলায় প্রচুর ক্রিকেট খেলতে গিয়ে বেঁকে গেছে, এটা আমি আর সোজা করতে পারি না, বুঝেছো? ওই জন্য যাই আমি আঁকতে চাই, সোজা করলে বাঁকা হয় আর বাঁকা করলে সোজা হয়। তো এবারে আমি এটাকে ভরাট করি একটু, দেখো। তাহলে এই আগের মতোই আমরা ভরাট করব রং দিয়ে। 3টে পূর্ণ, এটা আমরা 3টে পূর্ণটাকে আমরা পুরো ভরাট করে নিলাম। আর আমরা কি করব, আর বাকি
তার 3টে ভাগ সমান ভাগ করেছি, যে কোনো একটা, মাঝেরটা নিই, ধরো আমরা যে কোনো একটা নিতে পারতাম, মাঝেরটা নিলাম। তাহলে এভাবে আমরা এই ভগ্নাংশটাকে দেখাই। এবারে চলো আমরা আরেকটু পরের অঙ্কের দিকে যাই। আমরা একটু আগে দেখলাম কি, যে 6 ভাগের 2 ভাগ আর 3 ভাগের 1 ভাগ ব্যাপারটা এক। ব্যাপারটা এক মানে এদেরকে সমানভাবে তুলনা করা যায়, তাই এদেরকে বলে সমতুল্য ভগ্নাংশ। এই সমতুল্য ব্যাপারটা এখানে দেখো লেখা আছে, এটাকে আমরা একটু বড় করে লিখে রাখি। এই সমতুল্যর ইংরাজি হচ্ছে ইকুইভ্যালেন্ট। আমরা করব কি, যে আমি এটা আগেই তোমাদেরকে বলেছি যে তোমরা এক একজন এক এক ভাষা হয়তো ভালো জানো, কিন্তু আমি তো এটা বাংলায় পড়াচ্ছি, আমি ধরে নিই বাংলাটা তোমরা বেশ ভালো জানো, সবকিছুর থেকেই ভালো জানো। এবারে কেউ বলতে পারে না আমি আবার ইংরেজিটা অনেক বেশি ভালো জানি, বাংলাটা একটু কম জানি। অনেক বাঙালি আবার আজকাল খুব গর্ব করে বলে, জানো তো, যে আমি ইংরেজিটা বেশি ভালো জানি, বাংলাটা জানি না। তো সে যে যা গর্ব করে বলুক, অঙ্কের ব্যাপারটা হচ্ছে অঙ্কের না কোনো ভাষা হয় না। অর্থাৎ এই যে আমরা কথাগুলো আলোচনা করলাম, সংখ্যা দিয়ে বললাম, ওই সংখ্যাটা একটু কোনোটা বাংলা কোনোটা ইংরেজিতে লিখছি। এখন তো আমরা বাংলাতে অঙ্কটা যখন করি তখন সংখ্যাটা তো ইংরেজিতেই লিখি। তো তাতে আমরা অঙ্কটা যে করছি সেটা কি ভাষায় অঙ্কটা শিখছি এটা ততটা গুরুত্বপূর্ণ না, যতটা গুরুত্বপূর্ণ অঙ্কটা শিখে বুঝে আমরা করতে পারছি কিনা তার থেকে। কিন্তু কতগুলো সংজ্ঞা আছে, কতগুলো নাম আছে, যেমন এই সমতুল্য ভগ্নাংশ, এটা একটা নাম। তো সেইটার আমরা ইংরেজি নামটাও জানবো, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট, যাতে আমাদেরকে কেউ বোকা না বানাতে পারে। ধরো তোমার একটা বন্ধু, তুমি বাংলায় ক্লাসে পড়েছো, সে হয়তো সেরকম কিছুই জানে না, তোমাকে একটা ইংরেজি কথা বলে বেশ চমকে দিল, বললো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন তুই জানিস। তুমি তো ভাবলে বাবা এটা কি সাংঘাতিক জিনিস, কিন্তু এই ব্যাপারটা একই, একটা বাংলায় একটা ইংরেজি। তো এবারে আমরা দেখি অঙ্কটাকে আমরা এখানে কি করব, আমাদেরকে কি করতে বলা হয়েছে। তো এটা বোঝার আগে আমরা একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি। আমার ছোটবেলায়, আমাদের সময় এখনকার মতো এত রকমের যে অনেক নামি দামি চকলেট এসব কিছু পাওয়া যেত না। তো কোনো এক বন্ধুর জন্মদিনে একটা চকলেট পাওয়া গেছে। সেই চকলেটটা কিরকম বলতো? সেই চকলেটটা হচ্ছে, আচ্ছা চকলেটটাকে একটু আমি লালচে বাদামি করে আঁকি, সবুজ রঙের চকলেট তো তোমরা খুব একটা দেখোনি, সেই জন্য আমরা চকলেটটাকে, এখানে তো লালচে, এখানে আমরা একটা কাজ করি, আমরা চকলেটটাকে একটু লাল রং দিয়ে আঁকি, ঠিক আছে? এরকম ধরো একটা চকলেট, সেই চকলেটটা এরকম ছোট ছোট পিসে ভাগ করা আছে, একটাই গোটা কিন্তু এমন ভাবে করা আছে যে ওখান থেকেই ছোট ছোট পিস ভেঙে নেওয়া যায়। তো এরকম চকলেট আমরা প্রথম দেখলাম ওই বন্ধুর জন্মদিনে। তো এই চকলেট, ধরো এই চকলেটটাকে 6টা ভাগে ভাগ করা আছে, কটা ঠিক মনে নেই, আমি মোটামুটি একটা 6টাই ধরি। তো ধরো 6টা ভাগে ভাগ করা আছে। এবারে এক বন্ধুর জন্মদিনে আরো অন্যরা এসছে, তার মানে জন্মদিনে যাকে উপহার দেওয়া হচ্ছে সেই খাবে আর অন্যরা সেই চকলেটটা খালি দেখবে, তা তো হয় না। তো এই চকলেটটাকে নিয়ে দু একজন কাড়াকাড়ি শুরু করে। তো একজন করলো কি, যে এরকম এরকম এই যে চকলেট, এরকম দুটো চকলেট, বুঝেছো, একই রকম, একই দোকান থেকে কিনে হয়তো দুজন নিয়ে এসছে, একদম একই রকম। তো এই যে প্রথম যে চকলেটটা আঁকলাম,
এই চকলেটটাকে নিয়ে দু তিনজন মারামারি করে একজন করলো কি, এই অংশটা পেল। তো এ বলল যে আমি তো এই চকলেটটাকে তিনটে ভাগে ভাগ করে একটা ভাগ পেয়ে গেলাম। পরে সে তো নাচতে নাচতে চলে গেল। পরের চকলেটটা নিয়ে এমন মারামারি হলো যে গোটা চকলেটটাকে ভাগ, এইরকম ভাগ করার আগে চকলেটটা প্রথমে দুটো ভাগে ভেঙে গেল। তাহলে এইরকম একটা লম্বা চকলেট হলো, আবার আরেকটা লম্বা চকলেট, দুটো ভাগে ভেঙে গেল। এবারে যেই দুটো ভাগে ভেঙে গেল, তখন এই যারা এটাকে নিয়ে কাড়াকাড়ি করছিল তারাও দুটো দলে ভাগ হয়ে গেল। দুটো দলে ভাগ হয়ে গিয়ে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো যে কেউ এইটাকে নিয়ে মারামারি করা শুরু করলো, কেউ এটাকে নিয়ে মারামারি করা শুরু করলো। আবার একজন খুব শক্তিশালী, সে বললো আচ্ছা ঠিক আছে, আমি দুটো থেকেই খাবো। তো সে এখান থেকে এক টুকরো নিল, আবার এখান থেকে এক টুকরো নিল। তো সে তারপরে খুব জোর গলায় বলল যে দেখেছিস আমি কিরকম দু টুকরো চকলেট পেলাম, আর প্রথম জন যে এখানে দাঁড়িয়ে একটা চকলেট ভেঙেছিল সে বলল এ বাবা আমি তো মারামারি করতে পারি না বলে আমি মাত্র একটা টুকরো পেলাম, আর এ মারামারি করতে পারে বলে এ অনেক কিছু করে দুটো টুকরো পেল, তাহলে এ বোধহয় বেশি পেয়ে গেল। এবারে দুজনে আবার ঝগড়া শুরু করে দিল, কে বেশি পেয়েছে কে কম পেয়েছে বলে এমন চিৎকার শুরু হলো যে জন্মদিনের এই খাওয়া দাওয়াটাই প্রায় ভেস্তে যায় আর কি। এবারে দেখো এরা মনে হয় আমার যতদূর মনে পড়ছে যে এটা আমাদের এমনই ছোট বয়স ছিল, আমরা বোধহয় ভগ্নাংশটা তখনও পড়িনি। যদি ভগ্নাংশটা আমরা পড়তাম না আমরা বুঝতে পারতাম যে এর মধ্যে না কিছু আছে, কেউ না বুঝে একটু ভুল বলছে। কি ভুল বলছে দেখো, তুমি এমনি চোখে দেখে তো আন্দাজে বুঝতে পারো যে এটা একটা টুকরো আর এটা একটা টুকরো, ছোট টুকরো যদি আমি এক একটা করে বলি তাহলে এটাও এইরকম ছোট টুকরো দুটো টুকরো হিসেবে ভাবা যায়। তাহলে এই যে মারামারি করে যে দুটো টুকরো পেয়েছে, আসলে এ কি পেয়েছে? আসলে এ এই ছটা ভাগের দুটো ভাগই পেয়েছে, আবার সেই ছটা ভাগের দুটো ভাগ এই সমান তিনটে ভাগের একটা ভাগে পরিণত হয়েছে। কিন্তু ওই টোটাল ছটা ভাগ করে দুটো ভাগ হয়েছে, এখানে তিনটে ভাগ করলে একটা, আবার আরো তিনটে ভাগ করলে একটা, অর্থাৎ টোটাল যদি ছটা ভাগ হয় তাহলে এইখানে তিনটে ভাগের একটা ভাগ পেয়েছে, এখানে তিনটে ভাগের একটা ভাগ পেয়েছে, কিন্তু এই দুটো ঠিক এক হলো না। কেন বলতো? তার কারণ হচ্ছে যে এইখানে যে গোটা জিনিসটাকে তিনটে ভাগ করা হয়েছে তার একটা ভাগ, সেই গোটা জিনিসটার সাইজ কিন্তু ছোট, সেই গোটা জিনিসটার সাইজ কিন্তু এই গোটা জিনিসটা নয়। তাহলে আমাকে এইরকম তিন ভাগের এক ভাগ আবার তিন ভাগের এক ভাগ এই দুটো যোগ করা, এই যোগটা কিন্তু ঠিক হবে। তার মানে আমাকে বুঝতে গেলে কিভাবে বুঝতে হবে দেখো, আমি এটা যে ভুল হচ্ছে এইভাবে যে তিন ভাগের এক ভাগ আবার তিন ভাগের এক ভাগ মানে যেন তিনটে ভাগের দুটো ভাগ হয়ে গেল, কিন্তু আসলে তা নয়। এরা ব্যাপারটা ধরতেই পারলো না। ধরতে পারলো না তার কারণ হচ্ছে দেখো এরা এটার সাথে এটাকে যোগ করে দিল, যোগ করে বলছে যে এই দেখো তিন ভাগের এক ভাগ আবার তিন ভাগের এক ভাগ মানে যেন তিন ভাগের দু ভাগ হয়ে গেল। যোগ হিসেবে ঠিকই তিন ভাগের এক ভাগ আর তিন ভাগের এক ভাগ করে তিন ভাগের দু ভাগ হলো,
কিন্তু যে তিনটে সমান ভাগে ভাগ করা হলো, এটা মন দিয়ে একটু বোঝার চেষ্টা করো, যে তিনটে সমান ভাগে ভাগ করা হলো যে জিনিসটাকে, সে জিনিসটাই তো ছোট, তাই না? তুমি এই ছবিটা যদি দেখো, ধরো এটাকে আমরা একটা রং দিয়ে যদি বোঝাই, এই যে জিনিসটা, এই জিনিসটা তো এই গোটা জিনিসটার থেকে ছোট, এটা এই গোটা জিনিসটারই অর্ধেক। সেই জন্য আমি সংখ্যা হিসেবে কিন্তু এইভাবে আমি যদি বলি যে এটা 3 ভাগের 1 ভাগ আর এটা 3 ভাগের 1 ভাগ, যোগ করলে 3 ভাগের 2 ভাগ, ঠিকই, কিন্তু যে জিনিসটাকে 3 ভাগে ভাগ করছি সেই জিনিসটাই তো আলাদা হয়ে গেল। এটাই হচ্ছে ব্যাপার। অর্থাৎ জিনিসটা যখন আমি বলছি এইটা, তখন জিনিসটাই ছোট, এখানে জিনিসটাই বড়। তাহলে আমাকে যেটা বুঝতে হবে যে সমতুল্য কিনা বুঝতে গেলে আমি জিনিসটাকে অখণ্ড রেখে বিচার করব। অর্থাৎ পুরো জিনিসটাকে আমি একই জায়গায় যদি নিয়ে, আবার ধরো ম্যাজিক করে যদি আমি চকলেট দুটোকে আমি জুড়ে দিই, জুড়ে দিলে কি হয়ে যাবে দেখো, ম্যাজিক করে যদি আমি চকলেট দুটোকে জুড়ে দিই, এইটা আবার এই চকলেটটা হয়ে যাবে উপরের চকলেটটা, আর তার যে দুটো ভাগ, যে দুটো আমি নিয়েছি সেটাই। তার মানে কি দাঁড়ালো, যে এটা কিন্তু সমতুল্যই হলো। তার কারণ হচ্ছে সমতুল্য বিচার করতে গেলে প্রথমে আমার বিচার করতে হবে গোটাটা কি এক আছে। এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। লোকে এটা মনে রাখে না, যে আমি খালি অঙ্কের মতো তলায় কি আছে, উপরে কি আছে, কোনটা লব কোনটা হর, এভাবে আমি বিচার করব না। আমি সমতুল্যটা বিচার করতে গেলে প্রথমে বলবো গোটাটা কি এক আছে। যদি গোটাটা এক থাকে তাহলে সেটার কটা ভাগ, এভাবে আমি বিচার করব। এবারে আমি দেখো আমার অঙ্কটাতে আসি। এই এত কথা আমি বললাম এই কারণে যে গোটাটা এক আছে কিনা এটা হচ্ছে আমার প্রথম বিচার করতে হবে, আর সেটাই ছবির মধ্যে আমরা দেখছি যে গোটাটা এক আছে। তার মানে এই তিনটেকে আমি একই মানদণ্ডে দাঁড় করাতে পারি, তার কারণ হচ্ছে তিনটের গোটাটাই এক আছে। তাহলে গোটাটা যদি এক থাকে, তাহলে এই জিনিসটা, প্রথম যে জিনিসটা বলো দেখি, এটাতে গোটার কটা ভাগ আছে। এটা গোটাটাকে তুমি যদি দুটো সমান ভাগে ভাগ করো, এই রং করা যে নীল রং করা জিনিসটা এক ভাগ, তাহলে এটা হয়ে গেল এটা। এবার এটাকে আমি দেখি, গোটাটাকে আমি 4টে সমান ভাগে ভাগ করেছি। তাহলে দুটো প্রশ্ন দেখো আমরা এখন খুব ভালো করে বিচার করার চেষ্টা করছি। এক হচ্ছে গোটাটাই কি এক জিনিস, নাকি গোটা জিনিসটাই এক একটা ক্ষেত্রে আলাদা। তাহলে গোটাটা আমার এক থাকতে হবে, আর ভাগটা সমান ভাগে ভাগ করতে হবে। তাহলে গোটাটা এক আর সমান ভাগে ভাগ, এই দুটো করার পরেই আমি সমতুল্যটা বিচার করতে পারি। ঠিক আছে, তাহলে সমতুল্য বিচার করার আগে তাদের একই মানদণ্ডে আনতে হবে। যে কোনো কিছুর সাথে যে কোনো কিছু সমতুল্য কিন্তু বিচার হয় না। আমি যদি বলি যে একটা কাকের সাথে একটা বাঘ কি সমতুল্য, এই প্রশ্নের কোনো মানে হয় না। আমার সমতুল্য বিচার করতে গেলে আমাকে একই মানদণ্ডে আনতে হবে। তাহলে একই গোটা, তার 4 ভাগ, আর রং করা আছে তার মধ্যে দুটো ভাগ, 1 আর 2। এবার এইটা দেখো, একই গোটা, তার ভাগ করা আছে 8টা ভাগ, আর রং করা আছে 8টা না 6টা, ঠিক করে আমি লিখি, 6টা ভাগ, আর তার মধ্যে রং করা আছে 3টে ভাগ, তাই তো। এবার এই 3টে সমতুল্য কিনা কি করে আমরা বিচার করবো বলতো, চলো আমরা এটাকে পুরোটাকে রং দিয়ে ভরাট করি। এটাকে আমরা কি রং দিয়ে ভরাট করবো, আচ্ছা এটাকে আমরা এই সবুজ রংটা দিয়ে ভরাট করছি। এটা তো ভরাট করাই আছে, কিন্তু এটাকে আমরা সবুজ রং দিয়ে পুরো ভরাট করি, তাহলে আর আগের রংটা থাকবে হলো। এদের দুজনকেও আমরা ভরাট করি, চল। আবার এদের 3জনকেও আমরা ভরাট করি। এই ভরাট করার পরে আমরা একদম বুঝতে পারলাম, এটা খুব সোজা বোঝা, যে এই 3টে ছবিতেই কিন্তু এটা অর্ধেক, মানে 2 ভাগের 1 ভাগ বা হাফ ইংরেজিতে বলে। তাহলে এই 3টে অবশ্যই সমতুল্য, কেননা 3টেই হচ্ছে 2 ভাগের 1 ভাগ বা হাফ।
এবারে অঙ্ক দিয়ে কি করে এটা বিচার করা যায়? আমরা তো এখন ছবি দেখে বুঝছি, কিন্তু ছবি দেখে একে অঙ্ক করব পরীক্ষার সময়, এত করতে গেলে পরীক্ষার ঘন্টা বেজে যাবে। তাহলে ছবি দেখে আমরা বুঝলাম, কিন্তু অঙ্কটা করব আর একটু শর্টকাট, যাতে তাড়াতাড়ি আমরা করতে পারি। তাহলে আমরা কি করব দেখো, খুব মজার। এই তিনটেই সমতুল্য বিচার করার জন্য আমরা একটা কাটাকুটির মতো খেলব। কি কাটাকুটি করব দেখো, আমরা যদি দেখি 4 আর 2, তোমরা গুণিতক আর গুণনীয়ক এই দুটো জিনিস পড়েছো। যদি নাও পড়ে থাকো, আমরা একটুখানি আলাদা করে আবার মনে করে নিই। নাও পড়ে থাকো মানে নিশ্চয়ই পড়েছো, কিন্তু এত কিছু হয়েছে এর মাঝখানে, কত মজার মজার জিনিস, মাথা থেকে আর গুণিতক গুণনীয়ক এসব কি আর মাথায় থাকে? এগুলো হয়তো ভুলেই গেছো। ঠিক আছে, ভুলে গেছো তো কি হয়েছে, আমরা আবার একটু মনে করি। তাহলে আমরা দেখি যে গুণনীয়ক কাকে বলে। কিরকম একটা কঠিন নাম, গুণনীয়ক। আমার আবার বাংলা বানানটা একটু জোরদার নয়, বুঝেছো? মাঝে মাঝে দু একটা ভুল হয়ে যেতে পারে। তোমরা একটুখানি মানে আমার বয়স হয়ে গেছে ভেবে এটাকে একটু মেনে নিও। আর স্কুলের বাংলার স্যার যাতে আমাকে আর ধরতে না পারে সেইটার ব্যবস্থা রেখো। তাহলে গুণনীয়ক দেখো, এই যে গুণনীয়ক, এই গুণনীয়কটার মানেটা কি? ওই গুণনীয়ক কথাটা ছেড়ে দাও, ওটা যাই হোক না কেন, এটার মানেটা কি আসলে আমরা বুঝি। ধরো আমরা 2 যদি একটা লিখি, এটাকে আমরা কি বলতে পারি? যে 2 বা এটাকে আমি একটু অন্যভাবে লিখি, দাঁড়াও। 1 গুণ 2, 2 1 2 বা 1 2 গুণে 2, এগুলো আমরা নামটা তো অনেকদিন আগে পড়েছি, যাই হোক পড়ে তো ছি, হলো। আচ্ছা দেখি 3, আমরা এরকম লিখতে পারি 1 গুণ 3। আমরা চেষ্টা করছি যে ছোট ছোট জিনিসগুলোকে এরকম গুণ করে লেখা। একটাকেও আমি লিখতে পারি এরকম 1 গুণ 1, কে বা বাধা দিচ্ছে, এটাও লিখতে পারি। আবার 4, দেখো 4 কে আমি দুরকম ভাবে লিখতে পারি। কিরকম বলতো? অনেক রকম, 3 রকম ভাবে লিখতে পারি। আমি একে 1 গুণ 4 লিখতে পারি, আবার আমি লিখতে পারি 2 গুণ 2, আবার লিখতে পারি 4 গুণ 1। 1 গুণ 4 আর 4 গুণ 1 তো একই হলো। কেন বলতো? 1 টাকা যদি আমি 4টে 1 টাকার মুদ্রা জোগাড় করি, তাহলে হলো 4 টাকা। আর যদি কোনো 4 টাকার একটা কয়েন পাওয়া যেত, ওরকম পাওয়া যায় না, আমাকে কেউ মন্ত্রী নন্ত্রী করে দিলে আমি হয়তো একটা 4 টাকার কয়েন বার করবো, এখন অব্দি নেই। তাহলে 4 টাকার যদি একটা কয়েন পাওয়া যেত, সেটা একটা সংখ্যা হলে সেটাও টোটাল হতো 4 টাকা। তার মানে 1 ইন্টু 4 আর 4 ইন্টু 1, ব্যাপারটা ওই ধরো টোটালটা একই হলো। তার মানে একটা জিনিস আমরা মনে রাখলাম, যে গুণ যখন আমরা করি, কোনটা আগে লিখি কোনটা পরে লিখি তাতে কিছু আসে যায়, কোনোটা আগে বা কোনোটা পরে লিখতে পারি। সবকিছু কিন্তু এরকম হয় না। ধরো গুণ একটা পদ্ধতি, যে পদ্ধতিতে তুমি কোনটা আগে লিখলে কোনটা পরে লিখলে এতে খুব একটা কিছু আসে যায় না। আমরা একটুখানি অন্যদিকে গিয়ে এই যে কোনটা আগে লিখলে কোনটা পরে লিখলে কিছু আসে যায় না, একটু দেখি তো। আচ্ছা, এই যে বললাম কোনটা আগে লিখলে কোনটা পরে লিখলে কিছু আসে যায় না, যোগও কি তাই? ধরো আমি লিখলাম 3 যোগ 5, এটা যার 5 যোগ 3 ওটা। তার কারণ হচ্ছে কি বলতো, দুটো জিনিসকে যখন আমি যোগ করছি, কোনটাকে আগে নিচ্ছি কোনটাকে পরে নিচ্ছি, তাতে কিছু আসে যায় না, মোটেরটাই হচ্ছে আমার মোদ্দা কথা। অর্থাৎ এই দুটোই তো 8, কিন্তু বিয়োগ আমি যদি করি, দেখো আমি যদি বলি 5 বিয়োগ 3 আর 3 বিয়োগ 5, এটা তো দুটো এক হলো না, কিরকম উল্টো মতো হয়ে গেল। দেখো 5 বিয়োগ 3 মানে আমার কাছে 5টা ছিল, তার থেকে আমি 3টে দিয়ে দিলাম। আর 3 বিয়োগ 5 যেন আমার কাছে 3টে আছে, তার থেকে আমি 5টা দিয়ে দিলাম। কি এটা একটু কেমন একটা হয়ে গেল না? এটাও আমরা পরে শিখবো, যখন এই বীজগণিত আমরা করবো আস্তে আস্তে, অ্যালজেব্রা, যে এরকম যে একটা ছোট জিনিস থেকে বড় জিনিস বিয়োগ করে দিলে আর কি হবে, বিয়োগটাই বেশি পড়ে থাকবে, অর্থাৎ এটা মাইনাস হয়ে যাবে।
সেটা আমরা পরে দেখবো। কিন্তু দেখো আমরা এটুকু তো বুঝলাম যে এই দুটো কোনো মতেই এক নয়। তাহলে যোগ যেমন আমি কোনটা আগে লিখবো কোনটা পরে লিখবো তাতে কিছু আসে যায় না, কিন্তু বিয়োগে আসে যায়। আচ্ছা, গুণে আমরা দেখলাম আসে যায় না, ভাগে দেখি তো। ধরো আমরা বললাম 4/2, আবার বললাম 2/4, এই দুটো কি এক? আমরা তো জানি এই দুটো এক নয়, আমরা তো এই দুটো এটা বুঝে গেছি। 4কে দুটো সমান ভাগে ভাগ করা হচ্ছে 4/2, তাহলে এক একটা ভাগ হলো 2। আর 2কে সমান 4 ভাগে ভাগ করে তো ভগ্নাংশের অঙ্ক, এটা তো একটা পূর্ণ সংখ্যাই নয়। আর 4কে 2 দিয়ে ভাগ করা হচ্ছে দুটো পূর্ণ সংখ্যা, তাহলে এই দুটো তো সমান মোটেই নয়। তার মানে দেখো যোগ আর গুণ এ দুটো দারুণ মজার জিনিস। আর যোগ আর গুণের মধ্যে একটা সম্পর্ক আছে। আমি যখন বলছি যে 1 গুণ 4 মানে 1কে 4 দিয়ে গুণ করা, তার মানে আমি 1কে 4 বার যোগ করছি, বুঝেছো? তার মানে গুণ মানে কিন্তু বারবার যোগ করা। 1 গুণ 4 মানে এটা নামতার মতো করে আমরা দেখবো না, আমরা 1কে 4 বার গুনছি এইভাবে ভাববো। তাহলে 1কে যদি 4 বার গুনি তার মানে 1কে আমরা 4 বার যোগ করছি। সেই জন্য দেখো যোগের নিয়ম আর গুণের নিয়মটা কিন্তু একরকম। এইভাবে দেখবে অঙ্কগুলোকে যদি একটু অন্যরকম ভাবে ভাবো খুব মজা পাবে। তাহলে এবারে আমরা আমাদের এই গুণনীয়ক ব্যাপারটাতে আসি। দেখো তাহলে এই যে গুণনীয়ক, এই গুণনীয়ক গুলোকে আমি অনেক রকম ভাবে লিখতে পারি। যে 4 এটাকে আমি 1 গুণ 4 আবার 2 গুণ 2 এরকম ভাবে লিখতে পারি। তো এটাকে লেখার অনেক রকমের উপায় আছে। আমরা এটাকে একটা গাছের মতো যদি লিখি, হ্যাঁ, এই গুণনীয়ক যেটা, এই গুণনীয়কটাকে বলে ফ্যাক্টর। ঠিক আছে, আবার ইংরেজি কথাটা বলছি কেন বলতো, কেউ মানে ইংরেজি জানে না অথচ অঙ্কটা জানে, সে যাতে না ভাবে যে সে জানে না, সে কিন্তু অঙ্কটা জানে মানে জানে। সেই জন্য আমি ইংরেজিতে কি বলে বলে দিচ্ছি, যাতে তোমাদের বন্ধু যে হয়তো ইংরেজিটাই জানে সে যাতে আর তোমাদেরকে বোকা না বানাতে। এবারে আমরা কি করব দেখো, আমরা এই 4 জিনিসটাকে একটা গাছের মতো নিই। 4টাকে আমরা কি করলাম দেখো, আমরা বললাম আচ্ছা ঠিক আছে, এটাকে আমি একটা ফ্যাক্টর বা গুণনীয়ক করে দিলাম 1, আর একটা গুণনীয়ক করে দিলাম 4। এবারে আমি বলছি যে না, 4কে তো আমি আবার 2 দুগুণে 4 এটাতে ভাঙতে পারি, তাহলে একে আমি ভেঙে আবার 2 2, কিন্তু 2কে আমি আর কি ভাঙবো, 2কে আর ভাঙা যায় না। তোমরা এগুলো পড়েছো আগে, যাকে আর ভাঙা যায় না তাকে বলে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। তাহলে এইভাবে ভাঙতে ভাঙতে যখন আর ভাঙা যায় না সেই জায়গায় আমরা পৌঁছাবো, তাকে বলে প্রাইম ফ্যাক্টরাইজেশন বা মৌলিক যে আমার গুণনীয়ক, সেই মৌলিক গুণনীয়কে পৌঁছা। তাহলে দেখো আমি এই মৌলিক গুণনীয়কে পৌঁছাতে গেলে যে বড় জিনিসটা, সেটাকে আমার বড় জিনিসটাকে ভাগ করতে হচ্ছে, ভাগ করে ছোট ছোট করতে হচ্ছে। তাহলে দেখো এই 4, এই 4টাকে আমি লিখতে পারি 2 গুণ 2, তা তো লিখতে পারি। তাহলে এই যে 2/4 এটাকে আমি এইভাবে লিখতে পারি 2/2 গুণ 2। এবারে আমি কাটাকুটির খেলার মতো দেখো উপরে যা আছে নিচে যা আছে সেটাকে আমি কেটে দিয়ে 1 বানাতে পারি। কেন বলতো? তার কারণ হচ্ছে আমি যদি বলি 2/2, 4/4, 5/5, তার মানে কি? তার মানে গোটাটাই, তার মানে এটার মানে হচ্ছে 1। অনেক সময় আমরা এরকম কাটাকাটি করে না 1টা লিখি না, মানে আমরা তো স্বভাবে অলস, যে জিনিসটা দেখি আর আর এত সহজে বোঝা যায় আর লিখবো না, ওই জন্য লিখি না। কিন্তু এই যে কাটাকাটি করলাম, এই কাটাকাটি করে যেটা পড়ে রইলো সেটা হচ্ছে 1। তাহলে এটাও হয়ে গেল 1/2। ঠিক আছে, এবারে আমরা 3/6 জিনিসটাকে দেখি আমরা কি করতে পারি এরকম। তাহলে চলো আমরা 3/6টা দেখি। 3/6 আমরা এরকম গাছ এঁকে করবো না, দেখো এইসব এঁকে টেকে করা মানে না অনেক সময় লাগে, আর আঁকতে গেলেই আঁকাটা দেখতে খারাপ হয়ে যায় আর দিদিমণি নম্বর কেটে দেবে। তার চেয়ে না আঁকাই ভালো, সংখ্যায় যতটা পারি করি।
দেখো 6কে আমি কোন নামটা দিয়ে বলো তো, এটা না একটু মনের মধ্যে যদি নামতা গুলোকে রাখো তাহলে দেখবে 6টা যেন কিরকম একটা ছন্দে ভাসছে, 3 দুগুণে 6 এরকম আর কি। তাহলে সেই 3 দুগুণে আমরা এটা লিখে ফেলি, 3 গুণ 2, 3 দুগুণে 6, আর এটা 3 আমি লিখলাম। এবারে আমি ওপর আর নিচে 3 আর 3 কাটাকাটি করে দেবো, কাটাকাটি করে দিয়ে যা একই জিনিস কাটাকাটি করা মানে 1 ফিরে আসবে, তার মানে দেখো এটাও 1/2 হয়ে গেল। তাহলে এই তিনটেই কিন্তু 1/2 হয়ে গেল। তাহলে এইভাবে আমরা ছবি না এঁকে অঙ্ক করেই এই যে গুণনীয়ক গুলো বার করে আর কাটাকাটি করে আমরা প্রমাণ করতে পারলাম যে এগুলো সমতুল্য কি সমতুল্য নয়। যদি আমরা এরকম কাটাকাটি করে বার করে বলতে পারি যে তারা একই হলো শেষ অবধি, তাহলে তা আমরা বললাম এটা সমতুল্য, আর যদি না তাহলে না। কিন্তু এই সমতুল্য গুলো আসলে কিভাবে এলো সেইটাই ছবির মধ্যে দিয়ে আমরা বুঝে নিলাম, যাতে আমরা জিনিসটা বুঝে বুঝে করি, একদম যন্ত্রের মতো অঙ্কটা না। এইবারে দেখো আমরা এই সমতুল্য জিনিস আরো কয়েকটা উদাহরণ দেখি, এগুলো তোমাদের বইতেই উদাহরণগুলো আছে, এটাকে আমরা একটু বুঝে বুঝে করার চেষ্টা করি। এখানে দেখো এই যে দাগ কাটা আছে যেটাকে ইংরেজিতে বলে হ্যাচ, এই হ্যাচ করা আছে যেটা, এইটা 3টে সমান ভাগে ভাগ করা আছে, তার মধ্যে 1 ভাগ রয়েছে, তাহলে এটা 3 ভাগের 1 ভাগ। এবারে আমরা সেটাকে একটু অন্যভাবে দেখতে চাইছি। কিভাবে? আমাকে বলা হচ্ছে যে এবারে তুমি 6 ভাগের 2 ভাগ আঁকো, কিন্তু ওই গোটা জিনিসটা একই, এইটা মাথায় রাখতে হবে। গোটা জিনিসটা আলাদা হয়ে গেলে সব এক একটা ভাগ আলাদা হয়ে যাবে। তাহলে গোটা জিনিসটাকে ওই একই আয়তক্ষেত্র আছে, সেটাকে আমি 6টা ভাগে ভাগ করলাম। এই দেখো এরকম চৌকো চৌকো ছক কেটে 6টা ভাগে ভাগ করে তার মধ্যে আমি এইখানে যে অঙ্কটা করব তাতে আমি 6টা ভাগের 2টো ভাগ করব। তাহলে আমি 6টা ভাগ করলাম। এখানে দেখো এইটাতে 9টা ভাগ করা আছে, এই ছবিটাতে এরকমই আমি 6টা ভাগ করব। তাহলে আমি কি করব, আমি প্রথমে এরকম লম্বা লম্বা দাগ টানলাম 3টে, তাহলে 3 ভাগ হলো। একে আবার আড়াআড়ি দাগ টানলাম মাঝামাঝি দিয়ে, তাহলে 6টা ভাগ হয়ে গেল। এই 6টা ভাগের 2টো ভাগ আমাকে এরকম দাগ দিতে হবে, সেটাই আমার অঙ্ক। তাহলে এই 6টা ভাগের আমি 2টো ভাগ দাগ দেবো, যে কোনো 2টো ভাগ দাগ দিতে পারি, আমি এই 2টো ভাগই দাগ দিলাম। এবারে তুমি তো ছবিটা দেখে বুঝতে পারছো যে প্রথম ছবিটাও যা আর দ্বিতীয় ছবিটাও তা, তাই তো? এরা দুজনে একই। একে গোটা জিনিসকে 3টে সমান ভাগে ভাগ করে তার থেকে 1 ভাগ নেওয়া হয়েছে, আর পরেরটাতে গোটা জিনিসকে 6 ভাগে ভাগ করে তার 2 ভাগ নেওয়া হয়েছে। তাহলে ব্যাপারটা একই হলো। তাহলে এরা দুজন সমতুল্য হয়ে গেল। তাহলে এটাকে অঙ্কের ভাষায় লিখতে গেলে আমরা কি করব একটু শেষ করে ফেলি। দেখো এটা আমরা আগেই দেখেছি, সুতরাং আমরা এটা ফটাফট করে নিতে পারবো। তাহলে 1/3 এটা যে সমান 2/6 আমরা প্রমাণ করতে গেলে দেখো সহজ উপায় হচ্ছে 3কে আমরা 6 করব, তাহলে তলাটা একই হয়ে যাবে, হরটা একই হয়ে যাবে। তখন আমরা দুজনের মধ্যে তুলনা করতে পারবো। দুজনকে দুটো ভগ্নাংশকে তুলনা করতে গেলে আমার গোটাটা 1 থাকতে হবে, আর তার যে টুকরো পিস সেটাকেও আমরা একই মানদণ্ড সেটাতে নিয়ে আসবো। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে, দেখো আমাদের প্রশ্নটা ছিল 1/3 আর 2/6, এদেরকে আমরা সমান মানদণ্ডে আনতে গেলে দেখো আমরা দুজনকেই তলাটা 6 করব। তাহলে তলাটা সমান হয়ে গেল, তার মানে সমান 6টা ভাগ যদি হতো তাহলে কোনটা বেশি কম আমরা বিচার করব। তাহলে তলাটা 6 করতে গেলে আমাকে কি করতে হবে, দেখো তলাটা 6 করতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, ধরো 3 যেটা আছে সেটাকে আমি কি করব, 3কে 6 করতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে, এটা তো আমরা সহজেই বুঝি। আমার নিয়ম কি বলতো, যে আমি তলায় যা করব ওপরেও তাই করব, অর্থাৎ কারোর ওপরে আমি বেশি
বা কম কিছু করব না, আমি সবার উপরেই সমান থাকবো। তাহলে আমি তলাটাকে যদি 2 দিয়ে গুণ করি, ওপরেরটাকেও আমি 2 দিয়ে গুণ, যাতে আমার ভগ্নাংশটা একই থাকে। আমার উদ্দেশ্যটা কি? ভগ্নাংশটা একই থাকে। ধরো আমার কাছে এরকম একটা জিনিস আছে, সেই জিনিসের আমরা তিনটে ভাগ করলাম, তিনটে ভাগ করে তার একটা ভাগ নিই, ঠিক আছে? তাহলে 6টা ভাগ যদি আমি করতাম, একই গোটা জিনিস কিন্তু, তাহলে আমার এক একটা ভাগকে, এক একটা যে ছোট ভাগ, তাকে আরো দুটো ভাগে ভাগ করে নিতে হবে। এই দুটো, সেইখানে এই 2 গুণ এলো। তাহলে একে যদি আমি 2 গুণ করি, তাহলে এক একটা ছোট পিস, আগে যেটা ছিল একটা পুরো পিস, এখন সেরকম দুটো পিস নিতে হবে, তাহলে ওপরটাও 2 গুণ হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা বোঝাতে পারলাম যে এটা আর 2/6 দুজনেই সমান, ঠিক আছে? তাহলে 1 গুণ 2 হচ্ছে লব, আর 3 গুণ 2 হচ্ছে 6, ঠিক আছে? এবারে এটাকে আমরা 2 দিয়ে গুণ করেছি, এইটাকে দেখো, এইটার মধ্যে থেকে যে অঙ্কটা আমরা খুব সহজে শিখে নিলাম, যে কোনো একটা ভগ্নাংশ আছে, তার লব আর হরকে একই জিনিস দিয়ে গুণ করলে ওটা একই ভগ্নাংশ থাকে। অর্থাৎ আমার ছিল 1/3, আমি লবকে করলাম 2 দিয়ে গুণ, আর হরকে করলাম 2 দিয়ে গুণ, করে জিনিসটা একই রইল। সেটা এটা 2 হোক, 3 হোক, 5 হোক, আমার সূত্রটা দাঁড়ালো যা, যে আমি লবকে যা দিয়ে গুণ করব, হরকেও তাই দিয়ে গুণ। তাহলে চলো আমরা এরকম 2-3টে করি, এরকম অনেক করা যায়। তাহলে 1কে আমি 3 দিয়ে যদি গুণ করি, তাহলে 3কেও আমার 3 দিয়ে গুণ করতে হবে। 1কে 4 দিয়ে যদি গুণ করি, তাহলে 3কেও 4 দিয়ে গুণ করতে হবে। 1কে 5 দিয়ে যদি গুণ করি, 3কেও 5 দিয়ে গুণ করতে হবে। এই পুরোটাই কিন্তু হয়ে গেল 1/3। তুমি সহজভাবে অঙ্ক করার জন্য দেখো, উপরে আর নিচে যদি একই জিনিস আমি রাখি, তাহলে আমাদের কাটাকাটির নিয়মে সেই একই জিনিসগুলো কাটাকাটি হয়ে গিয়ে সেই পুরনো জিনিসটাই পড়ে থাকে, ঠিক আছে? এবার দেখো পরের দুটো ছবি দেখো। পরের ছবিটাতে আমরা আগে একটু আগে বলছিলাম যে আমার কটা ভাগে ভাগ করা আছে বলো? আমার 9টা ভাগে ভাগ করা আছে। 1 2 3, 9টা সমান ভাগে। এই 9টা সমান ভাগের মধ্যে আমার দাগ করা আছে 3টে ভাগে, তাহলে ওটা 3/9। এবারে আমাকে বলছে ছবি আঁকো যেখানে 12 ভাগের 4 ভাগ, ঠিক আছে? তাহলে 12 ভাগের 4 ভাগ মানে এটাকে আমার 12টাকে ভাগ করতে হবে। 12টাকে ভাগ করা মানে, আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করি। দেখো 12টা ভাগে ভাগ করা, 1 2 3 4 5 6 7 8, খুব কঠিন বুঝলে 12টা ভাগে ভাগ করা এত একটা ছোট ছবিকে। দেখি আমরা একটু রাবার দিয়ে মুছে টুছে কিছু ভাবে করতে পারি কিনা। এই আঁকার ব্যাপারটাই যত ঝামেলা, বুঝেছো? একে আমরা 12 ভাগে ভাগ করবো, খুবই সূক্ষ্ম আমরা করি। 1, এবারে হয়তো হয়ে যাবে 2 3 4 5 6 7 8 9 10 11 12, এরকম করে আমরা 12টা ভাগে ভাগ করলাম, সবটা সমান ভাগে। হ্যাঁ, আমরা ধরে নিচ্ছি 12টা সমান ভাগ। সমান ভাগ করা খুব কঠিন, আমরা মানে স্কেল দিয়ে না মেপে সমান ভাগ করা করি, স্কেল দিয়ে করলে সোজা। এরকম ধরো আমরা 12টা ভাগ করলাম, ধরে নাও সমান, দেখি তো পাচ্ছ সমান হয়নি। এই 12র আমরা 4টে ভাগ নেব।
তাহলে এই 12-র আমরা 4টে ভাগ নিলাম, 12টা সমান ভাগে ভাগ করে তার 4টে। তাহলে এইখানে দেখো 4টে আমরা নিলাম, এই অবধি 4 ভাগ যেটা আছে 1 2 3 4। ঠিক আছে, তো এইটা আমরা ছবি এঁকে এরকম কেমন একটা নোংরা করে করলাম, আমরা এসব আর করতেই যাব না। আমরা তো এতক্ষণে শিখে গেছি যে এটাকে কিভাবে একদম সবচেয়ে ছোট ভগ্নাংশে পরিণত করতে পারি শুধুমাত্র সংখ্যা দিয়ে, সেটাই আমরা এবারে করে দেখবো। তাহলে আমাদের যে পরের দুটো ছবি, একটা ছিল 3/9, এই ছবিটা। তাহলে 3/9 এটাকে আমরা দেখো 9কে আমরা লিখতে পারি 3 তিরিক্ষে 9, তাই তো। এবারে তাহলে আমরা আমাদের নিয়ম অনুযায়ী ওপর নিচ কেটে দিলাম একটা করে, এটা হলো 1/3। এবারে 4/12 দেখো, বারোটাকেও তুমি 3 4 12 লিখে দিতে পারো। আমরা একটু মনে করার চেষ্টা করলাম যে দেখো 3 4 12, তুমি 6 দুগুণেও 12 যদি লিখতে চাও তাও লিখতে পারো। আচ্ছা, আমরা একবারে 3 4 করে 4 4 কেটে দিলাম, তোমরা ভাবছো বাহ হঠাৎ করে একটা ম্যাজিকের মতো করে দিলাম, আমি ওটা করবই না। আমি এটাকে একদম ছোট থেকে শুরু করব, অর্থাৎ 12-র একটা ছোট গুণনীয়ক হচ্ছে 2, খুবই ছোট, সবচেয়ে ছোট। তাহলে আমি 12টাকে যদি একটা 2 লিখি, একটা ছোট গুণনীয়ক, কত দুগুণে 12 হয়? 6 দুগুণে 12 হয়। এবারে আমি যে গাছটা করেছিলাম না, সেই গাছের মতোই করব। এই 6টাকে আবার আমি ভাঙবো, ভাঙতে ভাঙতে যতক্ষণ না আমি একদম মৌলিকে পৌঁছে যাচ্ছি। দেখো 2কে আমি আর ভাঙতে পারি না, ওটা মৌলিকে পৌঁছে গেছে। কিন্তু 6টা তো মৌলিক সংখ্যা নয়, 6টা যৌগিক সংখ্যা। তাহলে 6কে আমি আরো ভাঙতে পারি, সেই জন্যই ওটা যৌগিক সংখ্যা। 6কে আমি আবার যদি একটা ছোট দিয়ে শুরু করি, আমি 6কে বলতে পারি 3 দুগুণে 6, 2 গুণ 3। এই যে নতুন 2 আর 3 এলো, একে আমরা আর ভাঙতে পারি। আচ্ছা, লবে আছে 4, 4কে আমরা বলতে পারি কি না 2 গুণ 2, 2 দুগুণে 4। তাহলে আমরা এটাকে মুছে দিয়ে, ওপরের 4টাকে আমরা মুছে দিয়ে আমরা করব কি, এটার জায়গায় 2 দুগুণে নিই। ঠিক আছে, এটার জায়গায় আমরা 2 দুগুণে লিখলাম। এইবার দেখো আমরা কাটাকাটি করি, কাটাকাটিটা করতে দারুণ লাগে। দেখো এই 2 কেটে দিলাম, আবার আরেকটা 2 2 আছে, সেটাও কেটে দিলাম, অন্য রঙে দেখাচ্ছি। তাহলে আমার পড়ে থাকলো কি, সব কেটে দিলে তো 1 পড়ে থাকে। তাহলে উপরে 1 পড়ে আছে, নিচে 3 পড়ে আছে। ঠিক আছে, তার মানে শেষ অবধি দেখো এই যে 4টে ছবি, এই 4টে ছবি নানা রকম লব, নানা রকম হর দিয়ে দেখানো আছে, কিন্তু সবচেয়ে ছোট করলে এটা দাঁড়ায় শেষ অবধি 3 ভাগের 1 ভাগ বা 1/3, 4টেই তাই। সেই জন্য এরা হচ্ছে সমতুল্য ভগ্নাংশ। এটাকে আমরা এভাবে বুঝলাম। এবারে আমরা একটা দুটো উদাহরণ করি আরো সমতুল্য ভগ্নাংশ। ধরো প্রত্যেকটা ভগ্নাংশর আমরা 3টে করে সমতুল্য লিখব। এক একটা ভগ্নাংশর কতগুলো সমতুল্য লেখা যায়? অসংখ্য লেখা যায়। তার কারণ হচ্ছে আমার নিয়মটা কি, আমি লবকে যত দিয়ে গুণ করব, হরকেও তত দিয়েই গুণ করব। তো লবকে আমি অসংখ্য ভাবে অসংখ্য সংখ্যা দিয়ে গুণ করতে পারি, আর যা দিয়ে গুণ করব হরকেও তাই দিয়ে গুণ করব। তাহলে আমি এরকম অনেকই লিখতে পারি। আমাকে এই প্রশ্নে বলা হয়েছে 3টে করে। তাহলে আমি 1/5, আমি একটা ধরো উদাহরণ লিখলাম যেটা লব আর হরকে 2 দিয়ে গুণ করা। আবার আমার একটু খেয়াল হলো, আমি ওটার জায়গায় 2 এর জায়গায় 6, আবার আমার ইচ্ছা হলো 2 এর জায়গায় 13।
এই উদাহরণ দিয়ে আমি বোঝাবার চেষ্টা করছি যে এটা যা ইচ্ছা হতে পারে, কিন্তু সেই যা ইচ্ছা জিনিসটা লবেও যা হবে, হরেও তাই। তাহলে এটা দেখো, এটা হলো 2/10, এটা হলো 6/5 × 6 30, আর এটা হলো 13/5 13 65। তো তিনটে দেখতে কিরকম আলাদা আলাদা মনে হচ্ছে দেখো, কিন্তু ওই কাটাকাটি করার নিয়মে দেখবে তিনটেই কিন্তু ওই সমতুল্য, 1/5। একই রকম ভাবে আমরা বাকি যে কটা আছে টুকটুক করে লিখে ফেলি। চলো, এইটা লিখেছি অনেকটা জায়গা নিয়ে, তো এটা একটু মুছে দিয়ে অন্যগুলো করি। তোমরা তোমাদের খাতায় এটা লিখেছো নিশ্চয়ই, খাতায় এটা লিখে একবার করে দেখবে, দেখলেই বুঝতে পারবে। আর যদি নাও দেখো তাহলে দেখো আমরা আরো কয়েকটা উদাহরণ দিয়ে এটাকে একটু ভালো করে আরো দেখে নিই, তাহলে আমাদের বারবার করে না দেখলেও আমরা বুঝতে পারবো। ধরো 2/5, এটারও আমরা তিনটে সমতুল্য লিখব। আচ্ছা, একটা 2 দিয়ে গুণ করলাম, এটা একটা হলো। আবার আমি ধরো 7 দিয়ে গুণ করলাম, 7 দিয়ে গুণ করলাম। আবার আরেকটা উদাহরণ দিই, ধরো 10 দিয়ে গুণ করলাম। যা হোক, আমি এরকমই উদাহরণ নিচ্ছি যাতে কিনা অনেক রকম হতে পারে। তাহলে এটা কত হলো, 2 দুগুণে 4 ভাগ 5 দুগুণে 10, এটা হচ্ছে 7 দুগুণে 14 ভাগ 5 7 তে 35, আর এটা হলো 10 দুগুণে 20 আর 5 10 এ 50। এই সবকটা কিন্তু একই, সমতুল্য। আবার পরের উদাহরণগুলোতে দিয়ে যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে যে এই যে সমতুল্য, এই সমতুল্যগুলো মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রেও করা যায়, কিন্তু করতে গেলে তাকে আমাকে আগে অপ্রকৃত ভগ্নাংশে পরিবর্তন করতে হবে। অর্থাৎ 1/1/3, এটার মানে কি দেখো, 1 × 3, এই দুটোকে গুণ করা, তার সাথে 1 যোগ করা আর 3 দিয়ে ভাগ করা, তার মানে এটা হলো 4/3। এবারে এর সমতুল্য লিখতে গেলে আমি কত রকম লিখতে পারি, 4 × 2 / 3 × 2, তার মানে হলো 8/6। আবার 4/3 কে আমি লিখতে পারি 4 × 9 ভাগ 3 × 9, তার মানে 4 নং 36 আর 3 নং 27। আবার ধরো 4 × 11 ভাগ 3 × 11, এই সমস্ত করে আমরা একটু গুণের নামতাগুলো একটু ঝালিয়ে নিচ্ছি। 4 11 44 আর 3 11 33। তাহলে এগুলো সবই কিন্তু সমতুল্য। আর দুটো উদাহরণ করি। তাহলে আর দুটো উদাহরণ করতে গেলে দাঁড়াও, একটু রাবার দিয়ে মুছে দিয়ে এটা করে আবার পরের দুটো উদাহরণ করি ফটাফট। দেখো, এটা হচ্ছে 6/1/6, তার মানে 6 × 6 36 যোগ 1 37/6। তাহলে এইসব 37 33 চলে এলো। দেখো এবার একটু বড় বড় গুণ, একটু গুণটাকে মন দিয়ে করতে হবে, আর কিচ্ছু না। তাহলে 37 × 2/6 × 2, এটা হতে পারে 37 × 2 হচ্ছে 74। একটু তোমরা যারা মুখে মুখে গুণ করতে তোমাদের অসুবিধা হয়, কোনো অসুবিধা নেই, ধীরে সুস্থে যেরকম করে গুণ করে দেখো। 7 দুগুণে 14, 4 হাতে রইল 1, এরকম হাতেরটা লিখলাম। 3 দুগুণে 6 আর 1 এ 7, সেই হলো 74 ভাগ 6 দুগুণে 12। আবার তুমি 37 × 3/6 × 3, এটাও করতে পারো। একই রকম ভাবে দেখো, 3 7 তে 21, 1 হাতে রইল 2, 3 3 9 আর 2 11। আমি মুখে মুখে করলাম, দেখো তুমি চাইলে তলায় তলায় লিখেও করতে পারো। 3 7 তে 21, 1 হাতে রইল 2, 3 3 9 আর 2 11, তাহলে 111 ভাগ 3 6 18। আবার 37 × 4/6 × 4,
37 ইন্টু 4 দেখো, 4 7 28 8 হাতে নিল 2, 4 3 12 আর 2 14, তাহলে 148 বাই 24। তাহলে এটা হলো, এগুলো সব একই। শেষেরটা তোমরা একটু নিজে করো, একই জিনিস দেখো করতে করতে আমরাও তো একটা একঘেয়েমির মধ্যে ঢুকে যাচ্ছি। তাহলে এই যে 3 পূর্ণ 4 5, এটা ধরো আগে আমরা যদি এটাকে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃততে পরিণত করিনি, তাহলে 3 5 15 আর 4 19, 3 ইন্টু 5 15, তার সাথে 4 যোগ করলে 19 বাই 5। এবারে একে তুমি লব আর হরকে একই জিনিস দিয়ে গুণ করে এইরকম নানা রকম সমতুল্য ভগ্নাংশ যত ইচ্ছা নিজে বানাতে পারো, যেরকম আমরা আগে একটা বানানো, সেরকম তুমি এটার জন্য বানিয়ে। এবার এই সমতুল্য ভগ্নাংশকে কাটাকাটি করে যে একদম ছোট কি করা যায় সেটা আমরা আজকে দেখব, আর দেখে এই পাঠটাকে শেষ করব। ধরো আমরা প্রথমে 28 বাই 49, এই যে প্রথম অঙ্ক, আমরা এই যে কাটাকাটির খেলাটা শিখেছিলাম না, এই কাটাকাটির খেলাটাকে আমরা এবার করব। তাহলে আমাদের সবচেয়ে ছোট আমরা প্রথমে দেখব যে 2 দিয়ে ভাগ করলে মেলে কিনা। যেটা দিয়ে ভাগ করলে মেলে সেটাই হচ্ছে গুণনীয়ক বা ফ্যাক্টর। তাহলে আমরা 2 দিয়ে শুরু করব, কেননা 2 হচ্ছে একদম সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। তাহলে একে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, দেখো মনে মনে আমি 28 কে 2 দিয়ে ভাগ করলাম, তোমরা যদি মনে মনে ভাগ করতে পারো তো ভালো, যদি না পারো দেখো 2 1 কে 2, আর তোমার এই 8 4 দুগুণে 8, তাহলে তোমার হলো 14, তাহলে 2 গুণ 14। আবার 49টা আমরা জানি 7 7 49, দেখো 7 হচ্ছে মৌলিক, একে আর ভাঙা যায় না, ঠিক আছে। আবার দেখো এই 14টাকে আমি লিখতে পারি আবার 2 গুণ 7। কি করে আমি এরকম চিন্তা করলাম, দেখো আমি আবার 2 দিয়ে শুরু করলাম, 14টাকে 2 দিয়ে ভাগ করে মেলে কিনা দেখলাম, এখানে মিলে গেছে। তাহলে 14কে 2 দিয়ে ভাগ করলে কি হবে না 7 দুগুণে 14, এটা আমরা মনে মনে করলাম, তাহলে এটা হলো 7 গুণ 7। তাহলে এবার আমরা দেখি কি কি কাটতে পারি। আমরা এখান থেকে 7 আর 7 কাটলাম, কোন 7টা কাটলাম এটা না এটা তা তো বড় কথা না, একটা 7 কাটলাম। তাহলে এটা হলো শেষ অবধি দাঁড়ালো কত, লবে 2 গুণ 2 4 আর হরে 7, তাহলে এটা হলো 4 ভাগ 7। এবার এইটা আমরা এই লেখাটা আমরা মুছে দিলাম, মুছে দিয়ে পরেরটা করি। দেখো 54 বাই 81, বি এর অঙ্কটা। আবার আমরা সেই পদ্ধতি ধরলাম যে 2 দিয়ে ভাগ করে প্রথমে যদি মেলে তো ভালো। 54কে আমি যদি এরকম 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাবো বলো তো, 27। ভাগ করেই দেখবে, দেখো 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4, একে 5, আবার 7 দুগুণে 14, তাহলে দেখো 27। একে আমরা লিখলাম 2 ইন্টু 27। 81 কিন্তু 2 দিয়ে ভাগ করে মেলে না, এটা বোঝা খুব সহজ। তার কারণ হচ্ছে এটা বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা আর জোড় সংখ্যার মধ্যে তফাৎ দেখো, জোড় সংখ্যাগুলো শেষ হয় 2 4 6 8 0 এগুলো দিয়ে, এগুলোকে 2 দিয়ে ভাগ করলে মেলে। কিন্তু একে তো 2 দিয়ে ভাগ করলে মেলে না, কিন্তু একে 3 দিয়ে ভাগ করলে মেলে। কি করে আমরা বুঝবো, দেখো এরকম যত অঙ্ক কষবে না তত দেখবে যে চট করে দেখেই চেনা যায়। তাহলে 81কে আমরা 3 দিয়ে ভাগ করলাম, 3 দিয়ে ভাগ করলে দেখো 3 দুগুণে 6 আর 2 এ 8, এই একটাকে নামিয়ে দিলাম, 3 7 21, তাহলে আমার হলো 3 গুণ 27। আর না আমি কাটাকাটি করতেই যাব না, কেননা দেখো উপরে আর নিচে আমি তো এক জিনিস পেয়ে গেছি, এখানেও 27 এখানেও 27, দুটোকে কেটে দিলাম। দেখো তাহলে তাহলে এটা আমার দাঁড়ালো 2 ভাগ 3। তাহলে লঘিষ্ঠ আকার, লঘিষ্ঠ আকার মানে দেখো যে লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট, তাকে আর ভাঙা যায় না। এই 2 3 এগুলোকে তো আর ভাঙা যায় না। আচ্ছা, প্রথম অঙ্কটার উত্তর দেখে তোমাদের মনে হতে পারে যে 4টাকে তো ভাঙা যায়, কিন্তু 4কে ভাঙলে আমার 7কেও ভাঙতে হবে, কেন উপরে যা করবো নিচেও তাই। কিন্তু 7কে আমি যেহেতু ভাঙতে পারি না, আমি আর 4কে ভাঙতে পারি কি পারি না এটা বড় কথা নয়, আমি আর এর থেকে লঘিষ্ঠ বা ছোট করতে পারবো।
এবারে আমি বাকিগুলোকে ফটাফট করি, চলো আরো 3টে করি, করে আমরা আজকের এই পার্টটাকে শেষ করি। 72 ভাগ 108। দেখো 72টা জোড় সংখ্যা, একে 2 দিয়ে ভাগ করলে মেলে, 72কে 2 দিয়ে ভাগ করলে দেখবে 36 আসে। তার মানে 2 গুণ 36 হচ্ছে 72। আর 108, দেখো 108কেও 2 দিয়ে ভাগ করলে মেলে, 2 দিয়ে ভাগ করলে 2 গুণ 54। এগুলো ভাগ করেই দেখতে পাবে, খুব সোজা। 108কে 2 দিয়ে ভাগ করলে যে 54 হয়, এই অঙ্ক তো তোমরা করেই না, এতটা উঁচু ক্লাসে এসছো। আবার 36কে আমি নেব, দেখো এই 36কেও আমি 2 দিয়ে ভাগ করলে মেলাতে পারি, কেননা এটা জোড় সংখ্যা। তাহলে 36কে আমি যদি 2 দিয়ে ভাগ করি কি হবে, দেখো 18 দুগুণে 36, মানে 2 দিয়ে ভাগ করলে 18 আসে। 54কেও 2 দিয়ে ভাগ করলে আমি আনতে পারি 27। ঠিক আছে, এবার আমার জায়গাটা একটু কমে আসছে, তাও আমি দেখি যতটা পাশাপাশি লিখতে পারি, নয়তো আবার তলায় তলায় চলে যাব। আমার বোর্ডটা তো অত বড় নয়, তারই মধ্যে আমার জায়গা করে করে করতে হবে। এবারে এই 18টাকে দেখো আবার আমি কি করতে পারবো, একেও আবার আমি 2 দিয়ে ভাগ করতে পারবো, 2 গুণ 9। আর 2 গুণ 2, এবারে এই 27টাকে আমি কি করতে পারি, 2 দিয়ে ভাগ করলে মেলে না, কেন বিজোড়, কিন্তু 3 দিয়ে ভাগ করলে তো মেলে। তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 গুণ 9, 27। এবার দেখো আমি আর এগোবো না, কেন ওপরে নিচে আমি একটা সমান জিনিস 9 পেয়ে গেছি, আরো এগোতে পারি, কিন্তু আমার এগিয়ে কি হবে, এদের এই 9 গুলোকেই তো আমরা কাটাকাটি করে দিলাম। আবার এই দুটো 2কেও আমি কাটাকাটি করে দিলাম, আবার এই দুটো 2কেও কাটাকাটি করে দিলাম, করে আমার শেষ অবধি এটা পড়ে থাকলো 2 ভাগ 3। ঠিক আছে, তাহলে এটাও হলো 2 ভাগ 3। দেখো এরা কিন্তু সমতুল্য হয়ে গেল। আর দুটো বাকি আছে, আমরা ফটাফট করে ফেলে আজকের পাঠটাকে আমরা শেষ করব। তাহলে আমরা 243/405, এ দেখিয়ে অনেক বড় মনে হয়, কিন্তু একে আমি ছোট ছোট করে ভাঙলে তত বড় নয়। দেখো 243, এটা 2 দিয়ে ভাগ করে মেলে না, 3 দিয়ে ভাগ করে মেলে। এটা বোঝার একটা না খুব শর্টকাট উপায় আছে, জানো তো। এই 243 এই 3টের 2, 4 আর 3, এই 3টে মিলে হয়েছে তো, এই 3টাকে যোগ করো দেখি। 4 আর 2 এ 6, আর 3 যোগ করলে 9। 2 যোগ 4 যোগ 3, 9। এই 9টাকে কিন্তু 3 দিয়ে ভাগ করলে মেলে, তার মানে একেও 3 দিয়ে ভাগ করে মিলবে। এটাকে আমি শর্টকাটে বার করলাম। এবার আমি প্রমাণ করব, দেখো একে আমি 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করলে 3 8 এ 24, আর আরেকটা আমি 3 করে দিলাম, 3 1 কে 3। তার মানে এটা হলো 3 গুণ 81। দেখো আমরা ভাগ অঙ্ক যখন করি, এই জিনিসটা আর এই জিনিসটা, এদের দুজনকে গুণ করেই কিন্তু এটা আসে। অর্থাৎ এই যে ভাজক আর এই যে ভাগফল, এদের দুজনকে গুণ করলে এই ভাজ্যটা আসে, যদি মিলে যায়। আর আমি এই যে গুণনীয়ক করছি, মানে এটা মিলে যাওয়ার অঙ্ক, কিন্তু ভাগ শেষের অঙ্ক কিন্তু এটা নয়, তবেই না এটা পুরোপুরি মিলে যাওয়ার ব্যাপার। এবারে আমি একই জিনিস 405, দেখো এটাও 3 দিয়ে ভাগ করে মিলবে, কি করে বলো তো। দেখো 4 যোগ 0 যোগ 5, এটা তো 9, একেও 3 দিয়ে ভাগ করলে মিলবে, কেননা 9কে 3 দিয়ে ভাগ করলে মিলবে। আমরা একটু প্রমাণ করার চেষ্টা করি, আমারও তো ভুল হতে পারে, সেই জন্য আমরা একটু প্রমাণ করি। চলো 405কে আমরা 3 দিয়ে ভাগ করি। 3 1 কে 3, 1 নেমে গেল 4, আবার এই শূন্যটা নামালাম, 3 3 কে 9, 1 বাদ হলো, এবারে 5টা আমি আনলাম, 3 5 এ 15 হয়ে গেল। তার মানে 3 গুণ 135। এই ভাজক আর ভাগফলকে গুণ করলে আমরা পেলাম ভাজ্য। আবার দেখো 81কে এরকম ভাবে 3 দিয়ে ভাগ করলে মেলে, কি করে বুঝলাম বলো তো। 8 আর 1 মিলে 9। 135কে কি 3 দিয়ে ভাগ করলে মেলে? হ্যাঁ, তাও মেলে। 5 আর 3 8 আর 1 9। তাহলে 81কে আমি যদি 3 দিয়ে ভাগ করি, এরকম ভাগ করলে দেখবে অনেক হিসাব করলে মুখে মুখে না প্রায় মনে চলে আসে। 81কে 3 দিয়ে ভাগ করলে হয় 27। এটা একটু মুখে মুখে দেখবে, প্র্যাকটিস করলে খুব তাড়াতাড়ি করতে পারবে। 3 দুগুণে 6 আর 2 এ 8, আর এই একটাকে নামিয়ে দিলাম, 3 7 21।
দেখো যোগ বিয়োগ গুণ ভাগ আমরা কেন শিখি বলতো অঙ্ক শেখার প্রথমে? তার কারণ হচ্ছে সব অঙ্কই কিন্তু শেষ অব্দি ওই যোগ বিয়োগ গুণ ভাগ এরই বিভিন্ন মিশ্রণ, এর বাইরে কিছু না। তাহলে আমরা একই জিনিস আবার 135 কে আমরা 3 দিয়ে করতে পারি। 135 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি দেখো কি হবে। আমরা একটু জায়গা করে নিয়ে ভাগটা করি। এখানে 135 কে আমরা 3 দিয়ে ভাগ করলাম। 3 4 12 আর 1 13, আবার 3 5 15। তাহলে আমরা এটা করতে পারি 3 × 45। এবারে 27 কেও আমি 3 দিয়ে করতে পারি। দেখো আমি যত ছোট করছি না আমার আরো সহজ হয়ে যাচ্ছে, কেননা 27 কে 3 দিয়ে ভাগ করলে 9 হবে, এটা তো আমরা জানি। 3 নং 27। 45 কেও আমি 3 দিয়ে ভাগ করতে পারি, 3 × 15। আবার এই আমরা যতক্ষণ না ভাঙবো এগিয়ে যাব, বুঝেছো? 3 × 3 × 3। আবার 9 কে আমি লিখতে পারি 3 × 3 = 9, আর 3 × 3 × 3 15 কে আমি লিখতে পারি 3 5 15। দেখো আর আমি এগোতে পারবো না, কেননা উপরে আমি সব 3 পেয়েছি, নিচে আমি 3 আর 5 পেয়েছি। এগুলো সব মৌলিক সংখ্যা, একে আর ভাঙা যায়। এবারে আমার কাটাকাটি করার সময় এই কাটাকাটি করলাম, দেখো আবার এদেরকে কাটাকাটি করলাম, আবার এদেরকে কাটাকাটি করলাম, আবার এদেরকে কাটাকাটি। শেষ অবধি আমার পড়ে রইল উপরের 3 আর নিচের 5, এরাই খালি পড়ে রইল। তাহলে এটা হয়ে গেল 3/5। কত ছোট হয়ে গেল দেখো বড়টা। লাস্টেরটা আমরা করি, একদম শেষেরটা করে আমরা আজকের এইটার ইতি করব। 165/180। এটা তো উপরেরটা তো 2 দিয়ে মিলবেই না, তার কারণ হচ্ছে এটা বেজোড় সংখ্যা। 3 দিয়ে কি মিলবে? 1 + 6 + 5 কত হয় বলো দেখি? 5 আর 6 11, 1 12। 12 কিন্তু 3 দিয়ে ভাগ করলে মিলে যায়, 3 4 12। তাহলে এও 3 দিয়ে মিলবে। আমরা একে 3 দিয়ে ভাগ করি, 3 5 15, 1 16। তাহলে কত দিয়ে মিলবে ভাগ করলে? এটা কিন্তু একটা, যত তাড়াতাড়ি তুমি বুদ্ধি করে বার করতে পারবে অঙ্কটা তত তাড়াতাড়ি। দেখো 3 × 5 15। তাহলে আমার এটা হলো 3 × 55 165। 180টা 2 দিয়ে ভাগ করলে মিলবে, 3 দিয়ে ভাগ করলেও মিলবে, কিন্তু আমরা সবচেয়ে ছোটটা দিয়ে শুরু করব। 2 দিয়ে যদি করি, দেখো এই 18টা হচ্ছে 9 × 2 = 18, আর শূন্যটা তো শূন্য। তার মানে এটাকে আমি খুব চট করে চোখে দেখে 2 × 90 বলতে পারি। দেখে মনে হতে পারে 180টা বড়, শূন্যটাকে ওর মতো ছেড়ে দাও না আলাদা করে। 18টাকে 2 দিয়ে ভাগ করলে 9, 9 × 2 = 18। এবারে আমরা 55টাকে আর একটু ছোট করব। দেখো 55কে আমি 3 দিয়ে ভাগ করলে তো মিলবে না, তার কারণ 5 আর 5 10, সে তো 3 দিয়ে ভাগ করলে মেলে না। 3 এর পরে মৌলিক সংখ্যা কি? 5। 55কে 5 দিয়ে ভাগ করলে তো মেলে, 5 11 55, এটা আমরা জানি। 90কে দেখো, 90কে 2 দিয়ে ভাগ করলে মেলে, তাহলে আমরা 2 দিয়ে ভাগ যদি করি তাহলে 2 × 45 হবে। নিচে আমরা কি করলাম? 2 গুণ এই 90টাকে আমরা করব 2 × 45। ঠিক আছে। এবারে দেখো ওপরটাকে আর ভাঙা যাচ্ছে না, কিন্তু নিচেরটাকে আমরা ভাঙতে থাকবো যতক্ষণ ভাঙতে পারি। তাহলে 2 × 2। এবারে আবার 45টাকে আমরা ভাঙবো। 45কে তো আমরা 3 দিয়ে করতে পারি, 2 দিয়ে পারি না। তাহলে 3 × 15 45। আবার এই 3টাকে ভাঙতে পারি না, কিন্তু 15টাকে ভাঙতে পারি। তাহলে দেখো 3 × 5 × 11 ভাগ 2 × 2 × 3, 15টাকে আমি 3 × 5 করতে পারি। ব্যাস, আর ওপরটাকেও আমি ভাঙতে পারি না। দেখো উপরে 11 তো মৌলিক সংখ্যা, ওকে আর ভাঙা যায় না, নিচেও আর ভাঙা যায় না। এবার আমরা করব কাটাকাটির খেলা। তাহলে কাটাকাটির খেলা করতে গেলে আমাকে ওপর আর নিচের সমান জিনিসটা বার করে কাটতে হবে। দেখো এই 3টাকে আর এই 3টাকে আমি কাটলাম। আর কাকে কাটতে পারি? উপরের 5 আর নিচের 5, এদেরকে আমি কেটে দিলাম। তাহলে আমার পড়ে রইল কে? দেখো উপরে 11 বেচারা একা পড়ে রইল, আর নিচে 2 × 2 × 3।
তাহলে এটা হলো 11 ভাগ 2 গুণ 2 4 গুণ 2 12। তাহলে এটা হলো 11 ভাগ 12। তাহলে দেখো লঘিষ্ঠ আকারে সবচেয়ে ছোট আকারে আমি মৌলিক যে গুণনীয়ক বা প্রাইম ফ্যাক্টর এইগুলোকে ভেঙে ভেঙে আমি কি করে প্রকাশ করতে পারি। এবং এটা করার সুবিধা হচ্ছে যে আমরা এর মধ্যে কোনগুলো সমতুল্য আর কোনগুলো সমতুল্য নয় এইভাবে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করেই বলে দিতে পারি। অর্থাৎ এইগুলোর মধ্যে দেখো আমরা শেষ অবধি যেটা বুঝলাম যে এরা দুজন কিন্তু সমতুল্য হয়ে, এরা দুজন কোথা থেকে এসছে দেখো, যে এই দুটো থেকে, এইটা আর এইটা। তার মানে এরা দুজন সমতুল্য, আর বাকিগুলো সমতুল্য নয় কিন্তু আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। তাহলে আমরা আজকে কি শিখলাম, যে একটা ভগ্নাংশ, সেই ভগ্নাংশটাকে বা দুটো তিনটে ভগ্নাংশ যদি থাকে সেগুলো সমতুল্য কিনা তাকে আমরা কাকে বলবো, আর ছবির মাধ্যমে আবার সংখ্যার মাধ্যমে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে আমরা সেটাকে কি করে বুঝতে পারি। তাহলে আমরা আজকে এখানেই শেষ করি। অনেকক্ষণ আমরা আজকে ভগ্নাংশটা শিখলাম, শিখে আমাদের একটা ক্লান্তি এসে গেছে। আমরা আজকে এখানে শেষ করি, আবার আমরা এই জায়গা থেকে শুরু করব পরের দিন। এখানেই থাক আজকে।